আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা আমাদের ২ নাম্বার যে টপিকটা রয়েছে সেখানে আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তো আমাদের টোটালি ৩০ টা টপিক নিয়ে আলোচনা করার কথা ঢাবির ক ইউনিটের যে প্রিপারেশনটা সেটার জন্য আরকি। এবং সেটার জন্য টু বি স্পেসিফিক কেমিস্ট্রি অংশের জন্য। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাইমুর রহমান। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আরকি। তাহলে এবার চলো এখান থেকে কি প্রশ্ন আসে একটু জেনে নিই। ইলেকট্রন বিন্যাসের জায়গা থেকে মোটা দাগে আমার মনে হয়েছে বা আমি পড়াশোনা করে যতটুকু দেখেছি এন্ড তোমরাও পড়াশোনা করে দেখেছো অলরেডি যে ইলেকট্রন বিন্যাস থেকে ঢাবিতে এমসিকিউতে বা রিটেনে কোয়েশ্চেন আসার মতো ৩ টা জায়গা আছে আরকি। তার মধ্যে যদি একটু ক্লিয়ার করে নেই, একটা জায়গা হলো ইলেকট্রন বিন্যাসের যে নীতি যেগুলো আছে না? নীতি, নীতি বলতে কোনগুলা? ওই যে হুন্ডের নীতি, তারপর হচ্ছে পরিবর্জন নীতি, তারপরে হচ্ছে দেখবা যে আউটবাউন্ড নীতি। এই ৩ টে নীতির জায়গা থেকে আরকি। চলো তো দেখি একটু যে একদম হালকা করে জেনে রাখি যে হুন্ডের নীতি যেন কোনটা? হুন্ডের নীতি হচ্ছে এরকম, ধরো আমরা তোমাকে বললাম P4 এটাকে তুমি আসলে ইলেকট্রন বিন্যাসটা করবা ব্লক ওয়াইজ আরকি, হ্যাঁ? তাহলে ধরো আমরা কি যেন শিখেছিলাম লাস্ট ভিডিওতে Px, Py, Pz আছে আরকি। আমি যদি এগুলোকে ব্লক করে যদি করতাম, ব্লক করে যদি করতাম, ধরো ৩ টাকে ৩ ব্লকে ফেললাম। তাহলে ৪ টা ইলেকট্রন আছে। তাহলে উপায় কি? প্রথমে হুন্ডের নীতি অনুসারে সবাই একটা করে যাবে, অর্থাৎ সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। তারপরে গিয়ে এখানে গিয়ে এটা পূর্ণ হবে আরকি এরকম। তাহলে আগে সবাই এক মুখে যাবে, তারপর সেটা বিপরীত মুখে যাবে। এই হুন্ডের নীতি কার জন্য প্রযোজ্য যদি বলি? পি, ডি, এফ, তাই না? এই ৩ টা যেগুলো অরবিটাল আছে তাদের জন্য একদম খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। কেন? কারণ পি হচ্ছে ৩ ভাগে বিভক্ত, ডি ৫ ভাগে বিভক্ত, আর এফ হচ্ছে ৭ ভাগে বিভক্ত। তখন দেখা যায় একটা ইলেকট্রন করে যাবে, তারপরে গিয়ে পরবর্তীতে এসে তারা জোড়া হবে আরকি। তো এটা ছিল কোনটা? হুন্ডের নীতিটা গেল। এরপরে আসতেছে পলির বর্জনীতির জায়গাটায়। পলির বর্জনীতি আবার কি? পলির বর্জনীতি ছিল এরকম, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাথে খুব সহজে এবং একদম ডিরেক্টলি রেজোনেট করে আরকি। সেটা কোনটা? ধরো আমরা তোমাকে বললাম S2, S2 মানে কি? ২ টা ইলেকট্রন এখানে আছে। তার মানে এটা একটু ক্লিয়ার করে যদি বলি, যদি বলি 1s2, তাহলে একটা হলো 1s1, তারপরে ২ নাম্বারটা হচ্ছে 1s2 এর মধ্যে গিয়ে ২ নম্বর ইলেকট্রনটা আরকি এরকম। তো বলতে পারি এই 1s এর মধ্যে এটা হলো ফার্স্ট ইলেকট্রনটা আর এটা হলো সেকেন্ড ইলেকট্রনটা। ওকে? আচ্ছা। তাহলে আমাদের জন্য কোয়ান্টাম সংখ্যা ছিল কয়টা? ৪ টা ছিল। n, l, m, s। তাহলে এটার জন্য n এর মানটা হলো 1। এখানে n এর মানটা কত আসলে? 1। s এর জন্য কত হবে? 0, 0। এখানে s যেহেতু বলছে, তো s এর ক্ষেত্রে m এর ভাগ আসলে একটাই, তাহলে 0। আর প্রথম ইলেকট্রন হওয়ার কারণে এটা হলো +½ এটা হলো -½ তাহলে অ্যাকর্ডিং টু পলির বর্জনীতিতে আমরা যেটা পড়েছি সেটা হলো কিরকম বলতো? সেটা হলো এরকম যে এই ৩ টা সর্বোচ্চ ৩ টা কোয়ান্টাম সংখ্যা মিলে যেতে পারে। n, l, m এই ৩ টা সর্বোচ্চ মিলতে পারে। বাট একটা হইলেও সেখানে আসলে অমিল থাকবে আরকি, সমান হবে না। এটার নাম আসলে কি? পলির বর্জনীতি আরকি। তাহলে এখান থেকেও চাইলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কিছু। এর বাইরে আছে কি? আউটবাউন্ড নীতি। আউটবাউন্ড নীতি আসলে কি? ওই যে যেটাকে আমরা বোর-বাড়ি সূত্র বলি, হ্যাঁ? n+l ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা কি করি বলতো? যেটার মাধ্যমে আমরা অরবিটাল এর শক্তি, অরবিটালের শক্তি বিবেচনা করি। যেমন ধরো 3d আর হলো 4s, তার মানে n এর মানটা কত এখানে? 3 আর l এর মানটা কত এখানে? 2, তাহলে এটা শক্তি কত? 5। এখানে 4 + 0, তার মানে এটা শক্তি কত? 4। আউটবাউন্ড নীতিতে কি বলে? যেটা শক্তি কম আগে সেখানে ইলেকট্রন যাবে, তারপরে যেটা শক্তি বেশি তারপর সেখানে যাবে। তাহলে আগে ইলেকট্রন কোথায় যাবে? আগে যাবে 4s এ যাবে হচ্ছে আগে, তারপরে যাবে আসলে 3d তে যাবে আরকি। ব্যাপারটা হলো এরকম। ওকে? গেল। তাহলে এখান থেকে আমাদের কিছু কোশ্চেন হইতে পারে। এবার যাচ্ছি হচ্ছে ২ নাম্বার টাইপের মধ্যে, ইলেকট্রোবিন্যাস টপিকের মধ্যে। খুবই স্পেসিফিক এবং খুবই আ হাই ফ্রিকোয়েন্সি টপিক এখান থেকে, যেখান থেকে এমন প্রশ্নগুলো হয়। তো দেখা যায় ইলেকট্রোবিন্যাসের মধ্যে ব্যতিক্রমগুলো আসে। তো ব্যতিক্রমগুলোর মধ্যে কোনগুলো পড়ে আরকি, হ্যাঁ? ব্যতিক্রমগুলোর মধ্যে কোনটা পড়ছে? যেমন ধরো কপার। কপারটা ব্যতিক্রম কেন? কারণ এখানে 3d আর 4s এরকম থাকে। তো নরমাল নিয়মে ইলেকট্রোবিন্যাস করলে কি হইতো? হইতো হচ্ছে 4s2 3d9 এরকম হইতো আরকি। কিন্তু d আসলে 3d10 যেটা, এটা হচ্ছে স্টেবল। তার মানে এটা না হয়ে কি হয়? 3d10 হয় আর 4s1 হয়। এন্ড এইটা হচ্ছে আমাদের কাছে কারেক্ট। ঠিক আছে? তার মানে এইজন্য এটা বলে আরকি যে কপারের ইলেকট্রোবিন্যাস আসলে কোনটা? এই 3d10 and 4s1 এইটা। তাহলে কোনটা হবে না? এটা আসলে হবে না।
ঠিক সিমিলার উপায়ে আমরা যদি এই ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতাম, তাহলে এটার ক্ষেত্রে কি, তুমি যদি নরমাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি আসবে 3d4 4s2। তাহলে এখানে দেখো 3d4 বা 3d5 যদি হইতো তখন কি হতো, সেটা সেটা হচ্ছে হাফ ফিল্ড হইতো আর কি, তাই না? এটা মোর স্টেবল হইতো। এটা তাহলে হবে না, তাহলে কি হবে 3d5 4s1, এটা হচ্ছে এর কারেক্ট। ওকে, সো মোটা দাগে এই দুটো আসে। তাহলে এইটা গেল এক টাইপের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের জায়গা থেকে। এর বাইরে আরেকটা টাইপ হয় হচ্ছে এরকম, যে যদি বলে আমার কাছে একটা আয়রন দেওয়া আছে, যেমন ধরো আয়রন 3+, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? নরমালি আয়রন কত 26, সেখান থেকে 3টা চলে গিয়েছে, তাহলে কত হবে? এটা হবে হচ্ছে 23। তাহলে এই যে আর্গন দিলাম, আর্গন মানে কি অলরেডি 18, 18 পরে লাগবে 23, আর্গনের পরে আমাদের কাছে আছে কি 4s, তারপরে কি আছে 3d। তাহলে ব্যাপারটা কি আসলো বলতো? তাহলে 4s থেকে ছিল 2টা এরকম ছিল, এবং 3d কত ছিল? 3d 6 ছিল। এটা ছিল হচ্ছে আমাদের কাছে আয়রনের জন্য 26 এর ক্ষেত্রে। বাট যখনই বলছে 3টা চলে গেছে, তাহলে উপায় কি তখন? তখন হলো এখানে যা আছে তাই 4s0 3d 5 এরকম ভাবে। আচ্ছা, এরকম যদি আমরা কপার প্লাসেরটা করতাম তাহলে কি হইতো? তাহলে এটা হইতো 3d10 4s0। তাহলে তুমি যদি এগুলো একটু পড়ে যাও ভালোভাবে, আমার মনে হয় তোমার প্রিপারেশনটা আসলে খুব ভালো হবে আর কি। তাহলে গেল। এরপরে আসো এখান থেকে আরেকটা টপিক থেকে প্রশ্ন হয়। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে লাস্ট টপিকটা। হ্যাঁ, শেষ টপিকটা কোনটা? সে টপিকটা হলো এরকম, ইলেকট্রনের হিসাব। ইলেকট্রনের হিসাব। আচ্ছা, ইলেকট্রনের হিসাবটা মানে কি আবার? বলতে পারে আমাদের কাছে এরকম যে কোনো একটা জায়গায় যোজ্যতা ইলেকট্রন কতটি, যোজ্যতা ইলেকট্রন কতটি, এটা একটা। আবার কি হতে পারে, কোনো একটা জায়গায় মোট ইলেকট্রন কতটি, এটাও একটা প্রশ্ন হতে পারে। তাহলে চলো তো দেখি কি বলছে কথাটা। আচ্ছা, যেমন ধরো তোমাকে আমি ভেঙে ভেঙে একটু বলি, দুইটা দিয়ে উদাহরণটা দিব। এক, তোমাকে বললাম ফ্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কয়টা। ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো ফ্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? এর বাইরে 7টা থাকে, অর্থাৎ NS2, সরি 2s2 2p5, তাহলে কয়টা আছে এখানে? যোজ্যতা ইলেকট্রন যেন কয়টা? 7টা। ওমা 7টা কেন? কারণ ওর বাইরের শিরা আছে 7টা। একটা পরমাণুর ক্ষেত্রে তার বাইরের শিরায় যতটা ইলেকট্রন থাকে তাকে বলে কি, তার যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এই জিনিসটা যদি আমাদেরকে কখনো এভাবে বলে, ধরো এই সেফ আছে, এটা তো একটা টোটালটাই কি একটা অণু। এই অণুর ক্ষেত্রে যদি বলে তাহলে এখানে মোট যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে বলো তো? এই হাইড্রোজেন থেকে বাইরের শিরায় আছে একটা। ফ্লোরিনের ক্ষেত্রে বাইরের শিরায় আছে কয়টা? 7টা। ইন টোটালি এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা বলতে পারি আমরা? 8টা বলতে পারি যোজ্যতা ইলেকট্রন, এরকম। তার মানে যে সকল পরমাণু থাকবে তাদের ক্ষেত্রে আমরা হিসাব করবো আর কি। আর এর বাইরে আবার কি বলতে পারে, মোট ইলেকট্রন কয়টা। এবার তুমি আমাকে বলো, ধরো তোমাকে বললো BF3, এখানে মোট ইলেকট্রন কয়টা? তাহলে তুমি কি করবা? বোরনে ইলেকট্রন কয়টা? 3টা। একটা ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কত আছে? একটা ফ্লোরিনের ক্ষেত্রে আছে 9টা, তাই না? একটা ফ্লোরিনের ক্ষেত্রে আছে কয়টা? 9টা। তাহলে 9 ইন্টু 3, তার হিসাব নিকাশ করে চলো। 3 এর সাথে 3 9 27, তাহলে যোগ করলে কত হলো? 30। এখানে মোট আছে কয়টা আসলে? 30 ইলেকট্রন আছে আর কি। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমাকে কখনো বলে এরকম একটা জাস্ট অণু দেয় নেই, বাট আমাকে একটা আয়ন দিছে, যেমন ধরো একটা আয়ন দিছে এরকম CO3 2-, তো এই ক্ষেত্রে আমরা আবার মোট ইলেকট্রন কয়টা কাউন্ট করব? এটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাইনাস চার্জ যেগুলো হয় বা প্লাস চার্জ যেগুলো হয় এই সবগুলোই কিন্তু যোজ্যতার সাথে কাউন্ট হয় আর কি। আবার মোটের সাথে অবশ্যই কাউন্ট হবেই। তাহলে চলো এবারটা দেখি, কার্বনের ইলেকট্রন মোট কয়টা আছে? 6টা। আর অক্সিজেনের একটার কত আছে? 8টা। 3টার কত আছে? এরকম। এর সাথে কি করতে হবে? বাকি আছে 2টা। এবার চলো তাহলে যোগ করি। 6 3 8 হলো 24, সাথে হলো 2, তাতে কত হবে তাহলে? এখান থেকে আসবে হলো 32। তাহলে এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তা আমরা যদি একটু র্যাপ আপ করে নিই, যে আমাদের কাছে 2 নাম্বার টপিক যেটা ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে কি প্রশ্ন হইতে পারে? আমাদের কাছে হইতে পারে বিভিন্ন নীতি নিয়ে, আমাদের কাছে হইতে পারে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবং আয়ন ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে, আরেকটা হইতে পারে হচ্ছে ইলেকট্রন হিসাবের মতো টপিকগুলো নিয়ে আর কি। সো এগুলো নিয়ে তোমার একটু প্রিপারেশনটুকু ভালোভাবে নাও।
আর এর পরবর্তী ভিডিওতে আবার টপিক 3 আসতেছে। এভাবে আস্তে, আস্তে আমরা টপিকের 30 টা টপিক শেষ করব আরকি। এর মধ্যে তোমাদের যদি কারো কোনো কোয়েরি থেকে যায়, কারো যদি মনে কোনো প্রশ্ন আসে, তুমি সেই প্রশ্নটাকে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। ভাইয়া চেষ্টা করব সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আরকি। তোমাদের প্রিপারেশন শুভ হোক এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও। এই ভিডিওটা তোমাদের যদি কোনো হেল্প করে থাকে, সো এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আরকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।